মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন আমাদের আজকের গল্প সংকেত। আজ থেকে বছর 50 আগে ভার্জিনিয়ার একটি ন্যাশনাল পার্কে রেঞ্জার ছিলেন রয় সুলিভান। মানুষটি ভারী অমায়িক, কারো সাথে পাশে বড় একটা থাকেন না, আকাশি কলার বন্ধ শার্টটাই আর কালো ট্রাউজার পরে জঙ্গলের দেখাশোনা করে। তো এহেন ভালো মানুষ রয়বাবু একটি বিশেষ কারণে গিনেস বুকে নাম তুলেছিলেন। রেকর্ড মতো 1942-এ প্রথমবার তার মাথায় বাজ পড়ে। রয়বাবু চারপাশের সকলকে অবাক করে দিয়ে বেঁচে যান। এরপর 1969, 70, 72, 73 ও 76 ও 77 সালে এক একটি করে বাজ ক্রমাগত আকাশ ফুঁড়ে এসে এই ক্ষুদ্র প্রাণীটিকে আঘাত করতে থাকে। সাধারণত মানুষের জীবনে একবার ঘাড়ে বাজ এসে পড়ার সম্ভাবনাই 1% থেকে বহু কম। বেঁচে যাওয়ার সম্ভাবনা তো দশমিকেও কল্পনা করা যায় না। 7 বার তো সায়েন্স ফিকশন, কিন্তু কোনো অলৌকিক ক্ষমতায় 7 বারই বজ্রাঘাতকে বুড়ো আঙুল দেখিয়ে বেঁচে যান রয় সুলিভান। শেষে 1983 সালে 71 বছর বয়সে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেন। তবে কি কিছু আশ্চর্য ক্ষমতা ছিল এই ক্ষুদ্র মানুষটার? প্রকৃতির দুর্দান্ত আক্রমণের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়ানোর এই ক্ষমতা কি সত্যি থাকতে পারে মানুষের ভিতরে? শুনতে থাকুন আমাদের আজকের অলৌকিক গল্প সংকেত। রেল ব্রিজটা পার করে থমকে দাঁড়ালো দশরথ। তার চোখ গিয়ে পড়েছে পাঁচিলের গায়ে। সেখানে ইটের পাঁজরের ভিতর একটা লোহার আংটা লাগানো আছে। আংটাটা সিমেন্টের ভিতর থেকে বেরিয়ে এসে এক পাক ঘুরে থেমে গেছে। লম্বা গোছের কিছু একটা ঝোলানো থাকে সেখান থেকে। নিচে তাকিয়ে এই জিনিসটা দেখতে পেলাম, একটা হলদে রঙের পতাকা। পতাকার কাপড়ের চারপাশ জুড়ে সোনালি জরির কাজ করা আছে। কোনোভাবে আংটা থেকে খুলে নিচে এসে পড়েছে সেটা। সেদিকে তাকিয়েই কি যেন দেখছে দশরথ। আমি তাকে কনুই দিয়ে একটা গুঁতো দিয়ে বললাম, কে থমকে গেলে যে? এর মধ্যেই পড়ে গেল। জিভ দিয়ে চুপ করে একটা আওয়াজ করলো দশরথ। মনে হলো পতাকাটা নিচে এসে পড়ায় বেজায় মন খারাপ হয়েছে তার। আমি একটু হাসলাম। তারপর সেদিকে এগিয়ে গিয়ে বললাম, তা বেশ তো, আমি তুলে দিচ্ছি না, এমন কিছু তো উপরে নয়। আমাকে এগিয়ে যেতে দেখে দশরথের চটকা ভাঙল। সে তাড়াতাড়ি এগিয়ে এসে আমার কাঁধে একটা হাত রেখে বলল, থাক বাবু থাক, আমি তুলে দেবো ক্ষণ। কিরকম যেন খটকা লাগলো আমার। সামান্য একটা পতাকা পড়ে গেছে বলে লোকটাকে এতটা বিমর্ষ দেখাচ্ছে কেন? পতাকাটা নিতান্তই সাদা মাটা। এক দৃষ্টিতে মনে হয় কেউ যেন একটা শাড়ির নিচের দিক থেকে খানিকটা ছিঁড়ে লাঠির ডগায় আটকে নিয়েছে। ঠাকুর দেবতা বা ওই জাতীয় কিছু নাম গন্ধও নেই। তাহলে ব্যাপারটাকে আর পাত্তা দিলাম না। আমি দুজনে রেল ব্রিজটা পার করে প্ল্যাটফর্মের উপরে সরে এলাম। প্ল্যাটফর্মটা যেখানে শেষ হয়েছে তার ঠিক ধার ঘেঁষে উঁচু পাঁচিল। সেই পাঁচিলের ওপার থেকে লম্বা তাল আর নারকেল গাছের সার ভীতু দৈত্যের মতো উঁকি দিচ্ছে। সার বাঁধা গাছের গা থেকেই পুরান বাসার জঙ্গল। পুরান বাসা এই জঙ্গল আর জঙ্গল কেটে গড়ে ওঠা শহর দুটোই না। জঙ্গলের বুক চিড়ে রেল লাইন চলে গেছে। এক সময় এখানে একটা প্ল্যাটফর্ম গোছের কিছু ছিল, কিন্তু বহুদিন হলো ট্রেন এখানে দাঁড়ায় না। ফলে এখন সেই প্ল্যাটফর্মের সিমেন্ট আর ইট জায়গায় জায়গায় ছড়িয়ে
একটা প্রাচীন ধ্বংসস্তূপের মতো দেখায়। সেই স্তূপ ডিঙিয়ে খানিক দূর গেলে ছোট জনপদ চোখে পড়ে। সেখানে একটা খাবার দাবারের দোকান আছে দশরথের। সকালের জলখাবার থেকে রাতের রুটি অবধি সব কিছুই মেলে সেখানে। কাটতিনে হাত কম নয়। একতলারই একদিকে দুটি মাঝারি মাপের ঘর গুছিয়ে নিয়ে থাকে দশরথ। সংসার নেই তার, ফলে যেটুকু আয় হয় তাতে একা মানুষের দিব্যি হেসে খেলে চলে যায়। এছাড়াও শুনেছি পুরান বাসার জঙ্গলের এ প্রান্তটা দেখাশোনার দায়িত্ব নাকি সে একাই সামলায়। তাতে কত পয়সা পায় তা অবশ্য জানি না, তবে সে বড়লোক এবং ভালো মানুষ দুটো একসাথে হওয়ায় এলাকায় কদর আছে। তো এই দশরথ তাঁতিয়ার সাথে পরিচয় হওয়াটা কিন্তু একেবারেই আমার পেশাগত কারণ। তার বয়স 36-এর আশেপাশে, পেটানো বাঁধাই চেহারা, তবে সর্বক্ষণ আলু থালু জামা কাপড় আর বিনয় দিয়ে নিজেকে আড়াল করে রাখে বলে সেটা ততটা চোখে পড়ে না। বছরখানেক আগে কিভাবে যেন আগুন লেগে দশরথের দোকান পুড়ে যায়। ক্যাশ বাক্সে জমানো মোটা টাকা আগুনের কব্বায় যায়। সেই সাথে দোকানটাও নতুন করে সাজানোর দরকার হয়ে পড়ে। ঠেকায় পড়ে শেষে ব্যাংকের দ্বারস্থ হয় দশরথ। খানিকটা টাকা লোন না হলেই নয়। অথচ ব্যাংকের কাজকর্ম প্রায় কিছুই জানে না সে, এমনকি একটা অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না। আমি তখন পুরান বাসার একটা গ্রামীণ ব্যাংকে সবে ম্যানেজার হয়ে এসেছি। বেচারার কাঁদো কাঁদো মুখ দেখে খানিকটা মায়ায় পড়েই লোনটা স্যাংশন করে দিই। তারপর থেকে দশরথ আমাকে দেখলেই দুটো হাত কপালে ঠেকিয়ে প্রণাম করে। সামনাসামনি পেলে হাত ধরে টানাটানি করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। অন্তত একটা সন্ধে তার গরিবখানায় পা না দিলে নাকি অমঙ্গল হবে। আমি নানান রকম অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যাই। গত মাসের 5 তারিখে লোনের শেষ কিস্তি মিটিয়ে একটা বড় স্টিলের হাঁড়ি হাতে ঝুলিয়ে আমার কোয়ার্টারে হাজির হয় দশরথ। আমি ভুরু কুঁচকে সেই হাঁড়ির দিকে তাকাতেই সেটা বুক সমান তুলে ধরে এসে বলেছিল, আগে আপনার লাইকা গরম লুচি এই ভাজা হলো। হাঁড়ির ঢাকনা সরিয়ে একবার ভিতরে উঁকি দিয়েছিলাম। দশরথের খাবারের দোকান যে খোশ মেজাজে চলছে সেটা লুচির বপু দেখেই স্পষ্ট হয়। বেশ খুশি হয়েছিল মনটা। খেটে খাওয়া মানুষটার পাশে অসময়ে দাঁড়িয়ে যে খানিকটা পুণ্য সঞ্চয় করেছি সেটারই পুণ্য ফল এই লুচি। সেই সব আমাকে খাইয়েও কিন্তু নড়তে চায়নি দশরথ। তার সেই পুরনো গুণ, একটা সন্ধে তার বাসায় গিয়ে পদধূলি দিয়ে আসতেই হবে। অগত্যা রাজি হতে হলো। গ্রাম্য অশিক্ষিত লোকটার ভিতরে কোথায় যেন একটা অদম্য একরোখা ভাব আছে। সেটা না থাকলে দোকানটাকে আবার দাঁড় করাতে পারত। মাথা নিচু করে আমার পাশে এখন হাঁটছিল দশরথ। আমি তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, একটা কথা কিছুতেই বুঝতে পারি না জানো। কি কথা বাবু? এখন তো তোমার টাকা পয়সার অভাব নেই, শহরেও যাতায়াত আছে, তাও এই জঙ্গলে জায়গায় কেন পড়ে আছো বলো তো? তামাটে মুখের একদিকে একটা আলগা হাসি খেলে যায়। আমার যে সব কিছুই এখানে বাবু। সব কিছু বলতে তোমার তো আর বউ বাচ্চা নেই? হাসিটা আরেকটু চওড়া হয় দশরথের মুখে। বউ নেই, বাচ্চা আছে। আমি আর কিছু জিজ্ঞেস করার আগেই একটা আঙুল তুলে পাঁচিলের ওপারে জঙ্গলের দিকে দেখিয়ে দেয় সে। তার চোখের মনি ছোট হয়ে আসে। আঙুলের সোজাসুজি পাঁচিলের উপরের ইট খানিকটা খসে গেছে, ফলে সেখান দিয়ে ওপাশের জঙ্গলের বেশ খানিকটা চোখে পড়ে। এখন বিকেলের খয়েরি আলো লম্বা গাছগুলোর মাথায় এসে পড়েছে। জঙ্গলের মাটি আড়াল করে দাঁড়িয়ে আছে গাছগুলো, যেন নববধূর মুখ ঘোমটার আড়ালে ঢেকে পাহারা দিচ্ছে তারা। কিসের এত আড়াল কে জানে? মনে মনে হাসি পেল আমার। এ জঙ্গলে জন্তু জানোয়ার বলতে প্রায় কিছুই নেই। খুব যে একটা ঘন তাও নয়। শহর থেকে টিম্বার মার্চেন্টরা এসে 8-4 গাছ কেটে নিয়ে যাচ্ছে। 3 দিন ষাটোর্ধ বৃদ্ধের চুলের মতোই ফাঁকা হয়ে যাচ্ছে জঙ্গল। তাও কিছু কিছু জায়গায় নাকি এখনো খুব একটা মানুষের পা পড়ে না। মাঝরাতে জঙ্গলের ভিতর থেকে কিসব যেন অচেনা চিৎকারও শুনেছে কেউ কেউ। তবে সেটা অস্বাভাবিক কিছু নয়। জঙ্গলের প্রাণীরা যে সবসময় বইতে বিধান দেওয়া হুক্কা হুয়া বা হালুম স্বরে ডাকবে তার তো মানে নেই। সেদিক থেকে আমি চোখ ফিরিয়ে নিলাম।
শুধু গাছপালার টানেই যে দশরথ এখান থেকে নড়তে চায় না সে কথা আমার বিশ্বাস হয়। আসল কথা হলো এখানকার লোকজন বেশ মান্যগণ্যি করে তাকে। লোকটা হেল্পফুল। গ্রামে কারোর জ্বর জ্বালা বা অসুখ বিসুখ হলে নিজে থেকেই ছুটে যায়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে। একসময় পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর কথাও ছিল, কিন্তু দশরথ রাজি হয়নি। একটা মাঝবয়সী লোক এসে হাত জোড় করে দাঁড়িয়েছে আমাদের সামনে। চেহারা দেখে বোঝা যায় লোকটা গরিব এবং সম্ভবত হালে কোনো সমস্যায় পড়েছে সে। মুখখানা অসহায়, চুল উস্কো খুস্কো, চাল তার আচারের মতো কালো ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে গেছে। আগের মতোই হাত জোড় করে লোকটা দশরথের দিকে তাকিয়ে বলল, কাকা, দুটো কথা ছিল। একটু বিরক্ত হয় দশরথ। লোকটা সম্ভবত কিছু চাইতে এসেছে। মুখ নামিয়ে সে বলে, না, সঙ্গের মতো দাঁড়ায় আসিস কেন? লোকটা কনুইয়ের উল্টো দিকটা একবার মুখের উপর বুলিয়ে নিয়ে বলে, একদলা ভাকর না দিলে আমার বাপে বোধহয় আর বাঁচবে না। কথাটা শুনে একটু ইতস্তত করে দশরথ। মনে এখানটা যেন দয়ার উদয় হয় তার। আমার দিকে তাকিয়ে বলে, কি হুজ্জত বলেন বাবু, বেটারা ভালো ডাক্তার থাকতেই দেখাবে না, মৃত্যু এসে গায়ে ধরলে এই বুড়ো মিনসেরে ডাক্তারি ফলাইতে ডাইব। ব্যাপার কি বাবার কি হয়েছে? আমি দুজনের দিকে তাকিয়েই জিজ্ঞেস করি। হাত পা লড়ে না, আর বছর মাস থেকে মাসান্তি খসি গেল, তারপর বুঝলাম লোকটার বাবা কোনো রকমে মাছ ধরতে গিয়ে আঘাত পেয়ে প্যারালিসিসে ভুগছে। এর তেমন একটা চিকিৎসা যদি থেকেও থাকে তবে তার জন্য বিস্তর টাকা পয়সা দরকার। তত টাকা এই গ্রামের সমস্ত লোকের টাকা এক জায়গায় করলেও হবে কিনা সন্দেহ। আমি দশরথের দিকে তাকিয়ে বললাম, তা তুমি কি করবে এতে? আমার কথাটার তক্ষুনি উত্তর দিল না দশরথ। ধুতির একদিকের গিট থেকে একটা মাঝারি বটুয়া বের করে আনলো। তারপর সেখান থেকে কয়েকটা দলা পাকানো নোট বের করে লোকটার দিকে এগিয়ে দিয়ে বলল, কাল সকাল হলি মোড়ের ডাক্তারখানায় নিয়ে যাবে, বুঝলি? আর ফুঁকে দিস নিয়ে যায়। লোকটা আদৌ খুব একটা খুশি হলো না। অ্যালোপ্যাথি ডাক্তার যে কিছু করতে পারবে না সেটা একরকম ধরেই নিয়েছে সে। আর কিছু আপত্তি না করে সে ধীরে ধীরে সরে পড়ল। আমি আবার সামনে হাঁটতে হাঁটতে বললাম, তুমি কবিরাজি জানো নাকি? কবরেজি ঠিক নয়। একটা লাজুক হাসি হাসলো দশরথ। তবে জঙ্গলে টোটো করে ঘুরে বেড়াই, কিছু তো জ্ঞান গম্যি আসে। সে যাই করো, প্যারালিসিসের চিকিৎসা বড় সহজ কথা নয়। শহরের ডাক্তাররা জানতে পারলে তো তোমায় ধরে নিয়ে যাবে। আবার আগের মতোই লাজুক হাসি হাসলো দশরথ। তারপর আচমকাই গম্ভীর হয়ে বলল, কি জানেন বাবু, সব রোগ নাড়াই সারায় দেওয়া যায়, কিন্তু সব রোগ সারাতে নেই। সারাতে নেই মানে? এ আবার কেমন ডাক্তারি? আসে বাবু, আসে। এই হলো প্রকৃতির নিয়ম। হরের বাপ আর বাঁচবে না। 6 দিন বাঁচবার ছিল, আমি ওষুধপত্র দিয়েছি, আজ রাতের মধ্যেই পার হয়ে যাবে। শেষ কথাটা বলে কি যেন চিন্তায় ডুবে গেল দশরথ। আর কোনো কথা বলল না। লোকটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। একধারে তুঁতে ব্যবসায়ী, গ্রামের হত্যাকর্তা, সেই সঙ্গে পার্ট টাইম ডাক্তারিও করে। তবে এত কিছুর মধ্যেও লোকটা ভারী অমায়িক। এতটুকু অহংকার কি হামবড়া ভাব ফলাতে চান। গরিব মানুষের প্রতি একটা অকথ্য স্নেহ আছে। ভালো করে চিনি বেশি দিন হয়নি, অথচ এর মধ্যে শ্রদ্ধার ভাব জেগেছে তার প্রতি। বাইরে দু একটা কাজ সেরে আমাকে নিয়ে দোকানের ভিতরে ঢুকে এলো দশরথ। 3 জন কর্মচারী 2 হাতে কাজ করে চলেছে সেখানে। এখন বিকেলের চা আর পাউরুটি তৈরি হচ্ছে। কেউ বা পাউরুটির উপরে মাখনের ফরমাইশ করেছে। একটি ছেলে গ্যাস উনুনের সামনে দাঁড়িয়ে পাউরুটি সেঁকে চলেছে, আর একজন ক্যাশ কাউন্টার সামলাচ্ছে। এই ছেলেগুলি গ্রামের, বেকার হয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল। দশরথই এনে চাকরিতে বসিয়েছে। এখন পেট চালানোর মতো টাকা মাইনে পায় তারা, ফলে চুরি চাপাটি করে না।
তাদের কাজকর্মের উপরে খানিক কঠিন দৃষ্টি নিক্ষেপ করে খড়ের কাঠের দরজা ঠেলে ভিতরে ঢুকে এলো দশরথ। তারপর বিছানাটা আমাকে দেখিয়ে বলল, চেয়ার সব দোকানে রয়েছে বাবু, পিছনতেই বসে। এ ঘরে একটা বড় সড়ো জানলা আছে। সে জানলার পাশেই দেওয়ালে খানিকটা কেটে কাঠের পাটাতন দিয়ে একটা তাক করা আছে। ছোটোখাটো চেহারার কয়েকটা খাতা রাখা আছে তার উপরে। পাশে কয়েকটা শিশি, দেওয়ালে কালি ঝুলির দাগ। সমস্ত ঘর জুড়ে ময়দার গন্ধ মম করছে। ঘরের লাগোয়া দোকান বলেই হয়তো সারাক্ষণই একটা ভ্যাপসা গরম ভাব ঘরটাকে ঘিরে রাখে। আমাকে খানিকটা অস্বস্তিতে পড়তে দেখে একটু হাসে দশরথ। তারপর দড়িতে ঝুলন্ত গামছাটা নামাতে নামাতে বলে, বউনি হলেই দোকানে ছাদ নামাই দেব। বুঝতেই পারেন রোজ এই সময় খাতি আসে। আমি মাথা নাড়ালাম। দশরথের কিছু প্রতিদিনকার কাস্টমার আছে, দোকান খোলা না রাখলে তারা অনাহারে থাকবে। খানিকটা মান্যিগণ্যি লোক বলে আশেপাশে কেউ খাবারের দোকান খোলারও সাহস পায় না। সেই সুযোগে মনোপলি করছে দশরথ। উঠে দাঁড়িয়ে জানলা দিয়ে বাইরে তাকালাম। শীতের বিকেল, এতক্ষণে একটু একটু করে সন্ধে নামছে। জানলা থেকে জঙ্গলের মাঝ বরাবর খানিকটা চোখে পড়ে। গাছের ফাঁকে যেন কিছুটা কুয়াশা জমা হয়েছে এরই মাঝে। আমি সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম, জঙ্গলটা কি আছে বলো তো দশরথ? আমার কথার আর কিছু উত্তর দেয় না সে। কাঠের তাকের উপর থেকে একটা মোটা খাতা টেনে নিয়ে তার উপর ঝুঁকে পড়ে কি যেন দেখতে দেখতে বলে, হরের বাপ হলোগে 82, তার উপরে আর কাউরে তো দেখছি না। আমি এক পা এগিয়ে গেলাম খাতাটার দিকে। উঁকি মেরে দেখলাম খাতার উপর থেকে নিচ বরাবর কিছু নামের একটা লিস্ট লেখা আছে। কয়েকটা নামের পাশে আবার ক্রস চিহ্ন দেওয়া। এটা সম্ভবত দশরথের পেশেন্ট লিস্ট। কাকে কি ওষুধ দিয়েছে সেটারই হিসেব এইভাবে রাখে সে। আমাকে উৎসুক মুখে সেদিকে তাকিয়ে থাকতে দেখে ধপ করে খাতাটা বন্ধ করে এক গাল হাসল সে। তারপর তড়িঘড়ি উঠে পড়ে বলল, দাঁড়ান বাবু, ছেলেগুলোরে বিদায় করে আসি, নাহলে মন খুলে কথা কম যাবে না। আমি বাধা দেওয়ার আগেই সে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। পর মুহূর্তেই বাইরে হাঁক ডাক শোনা গেল। সারাদিনের হিসেব কেতাব বুঝে নিয়ে কর্মচারীদের ছুটি দিচ্ছে দশরথ। আমি একবার ঘড়িতে সময় দেখলাম। উপকার করে আচ্ছা বিড়ম্বনায় পড়া গেল। লোকটা রাতের আগে আমাকে ছাড়বে বলে তো মনে হয়। এমনিতেই ঘরটা আমার তেমন একটা পছন্দ হচ্ছে না, কেমন যেন ভাঙা ভাঙা ভাব। তার উপরে একটু দূরেই জঙ্গলের রেখা শুরু হয়েছে। রাত নামলে গভীর জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে কিরকম কিরকম যেন ভয় করে আমার। আবার বিছানার উপর গিয়ে বসে পড়লাম। ঘরের একপাশে কিছু কাঠ জড়ো করে রাখা আছে। বুঝলাম বেশি ঠান্ডা পড়লে সেগুলোই বাইরেটায় জেলে আগুন পোহানো। একদিকে ভিতরের ঘরে যাওয়ার দরজা। সে ঘরটা সম্ভবত এটার থেকে আরেকটু বেশি অগোছালো। সেদিকে দুপা এগিয়ে গেছিলাম আমি, কি মনে হতে র্যাকের উপর থেকে একটা শিশি তুলে নিলাম। এগুলোই হয়তো দশরথের হাতুড়ে ওষুধ। একটা শিশি খুলে তার ভিতরে নাক রাখলাম। সঙ্গে সঙ্গে কেমন ঘুরে গেল মাথাটা। ওষুধটা কি পচে গেছে? সামনে তাকাতে দরজার ঠিক উপরে একটা পুরনো ছবি চোখে পড়ল। একটা মানুষের ছবি, অনেকটা দশরথেরই মতো দেখতে, হয়তো তার বাবা। লোকটার মুখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়েছিলাম আমি। চটকা ভাঙল দশরথের গলার আওয়াজে। সে কখন আমার পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারি। খানিকটা ফিসফিস করেই শোনা গেল গলাটা, রাতে খেয়ে যাবে, নিজে হাতে রান্না চাপাইছি। আমি কৃতজ্ঞতায় হাসলাম। তারপর ছবিটার দিকে দেখিয়ে জিজ্ঞেস করলাম, ইনি? আমার বাপ, ফুলেশ্বর তাতিয়া। কথাটা বলে কোমল মুখে হাসল দশরথ।
তারপর কাঁধের তেল চিটে মশলার ছোপ ধরা গামছাটা দিয়ে ছবিটা একবার পরিষ্কার করে নিল। বলল, বাপ আমারে গাছ চ্যান্তি শিখিয়েছিলেন। এক পুরা জঙ্গলখানা এই হাতের তালুর মতো পড়তি জানতেন তিনি। আমার বয়সও তখন 10 পের হয়েছে কি হয়নি। কথাগুলো বলতে বলতেই মেঝেতে বসে পড়ে দশরথ। তার গলার স্বর নেমে আসে। মৃত বাপের জন্য প্রাণে এখনো কষ্ট জমে আছে বোঝা যায়। অর্থকষ্ট আর নেই তার, কিন্তু হয়তো চিরকাল এমনটা ছিল না। ছেলে টাকা কড়ির মুখ দেখার আগেই বাপ পরপারে চলে গেছে। সেই রকম ভাঙা গলাতেই একটা গল্প বলতে শুরু করে দশরথ। আমি এক মনে শুনে যেতে থাকি। আমার বাপ যখন পুরান বাসায় আসেন তখন এই শুনশান মহলে মনীষী থাকে না। চতুর্দিকে খালি গাছ আর গাছের রাজত্বী। মা মরি যেতে পুরাতন রেল কোম্পানির চাকরি নিয়ে বাপ এখানে চলে এলো। তখন টাকা পয়সার টান যা কাজ জোটে। বাপ রোজ আমায় জঙ্গলে নিয়ে যেতে। আমি ওখানে গায়ে কতরে ছিলাম ছোট থেকে। জঙ্গল আমায় টাইনতো, নেশার মতো জড়ায় ধরছিল যেন। আসমান বেয়ে নেমে আসা এক একখান গাছ, নাম নি জাত নি, আমাদের দুটো প্রাণী ছাড়া আর কাউরে যেন চিনতে পারত না। আমরা কাঠ কেটিয়ে আনতাম, বাপ ছেলের গোস্তাইতে দিনে 4 খান করে এক এক গাছ নামাইতাম। তাইতে হয় কি, জঙ্গলের আকার দিকের কাঠ ফুঁকে এলো। আমাদের আরো খানিক ভিতরে গিয়া আরো ভিতর মানে শক্ত কাঠ কাটতে হলো। বাপ আমার আর নিয়ে যেতে চাইতেন না, কিন্তু তিনিও ততদিনে বুড়িয়ে গেছেন, একা হাতে আর পাইবেন কেন। একদিন বাপ ঘাসের তলায় বসে বিড়ি টানছেন, আর আমি কলাইয়া কোপ আমার তিজি গাছে। এমন কালে কোথেকে যেন একখান আওয়াজ শোনা গেল। তাই আগে রেলের কাজে বাপের বা শহরে নিয়ে গিয়েছিল। তখন রেলের কারখানায় এমন ডাক শুনছিলাম। ওই বলল, জঙ্গলের একদম ভিতর জায়গা থেকে আসছে আওয়াজ খান। কথাটা বলে কিছুক্ষণ চুপ করে থাকলো দশরথ। আমি এতক্ষণে তার দিকে একটু ঝুঁকে পড়েছিলাম। লোকটার চোখ দুটো কেন জানি না ছল ছল করছে। আমি নিজের কৌতূহলটা চাপা দেওয়ার চেষ্টা করলাম না। কিসের ডাক শোনা যাচ্ছিল বলতো? মাথা নাড়ে দশরথ। গল্পের ছিন্নসূত্র আবার হাতে তুলে নেয়। আওয়াজ খান কানে যাতে বাপের হাতে পায়ে যেন হন্নি পড়ে গেল। কাটারি কাঁদাল যেমন থাকে জাল থাকলো পরে আমার হাত ধরে টাইতে লাগলো বাপ। আমি যত বলি কিসের ডাক দেখতে হয়, বাপে তত জোরে আমায় টানতে লাগে। চাষে দুজনেই যেদিকে দুচোখ যায় দৌড়তে লাগলাম। পিছন থেকে কি যান তাড়া করি যায় আমাদের। তার সাথে যেন জঙ্গলখানা আধার হয়ে গেছে। তারপর আবার তাল কেটে গেল গল্পের। লোকটার মুখে এত পুরনো স্মৃতিও যেন এক রাশ ভয় ঢেলে দিয়েছে। আমি দশরথের সামনেই মেঝের উপর বসে পড়ে জিজ্ঞেস করলাম, তারপর কি কি হলো? তারপর সকালে জ্ঞান ফিরতেই দেখলাম জঙ্গলের ভিতরে পড়ে আসি। ভাব পড়ে আসে একটু দূরে। কোলে করে তারে তুলে এনে শোয়াই দিলেন, কিন্তু সে আর বেশি ছিল না। কিন্তু শ্বাসটুকুনি চলছিল কতদিন, সে তাও থেমে গেল। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। সত্যি কথা বলতে কি যে জিজ্ঞেস করব সেটাও বুঝতে পারলাম না। হতে পারে লোকটা একা একা থাকে বলে নানান রকম আজগুবি গল্প ঘোরাফেরা করে তার মাথায়। এটাও হয়তো তেমনই কোনো গল্প। তো আর যাই হোক, একটা গ্রাম্য ব্যবসায়ী সামান্য একটা গল্প বলার খাতিরে এতটা অভিনয় করবে বলে তো বিশ্বাস হয় না। তাও সামান্য মাইল খানেকের জঙ্গল, তার ভিতরে এমন কী বা থাকতে পারে
যা রাতারাতি একটা জীবিত মানুষের বুক থেকে প্রাণ শক্তি শুষে নিতে পারে। বাইরে থেকে হাঁড়ির চাপা সরে গিয়ে ফ্যান পড়ার আওয়াজ আসছে। সেটা শুনেই উঠে পড়ে দশরথ। ঘরের বাইরে বেরোতে বেরোতে কি যেন ভেবে বলে, আমার একটু ওয়েট উঠি হবে বাবু, খালি কাজ আছে। এই রাতে তোমার আবার কি কাজ? উত্তরটা দেয় না দশরথ। ভাতের হাঁড়ি উনুন থেকে নামিয়ে দুটো হাত ধুতিতে মুছতে মুছতে বলে, তাই খালি কাজ বাবু, আজ রাতে না হলি নয়। বেশ তো আমিও যাবো তাহলে। আপনি যাবে? কথাটা জিজ্ঞেস করে এক মুহূর্ত থমকে দাঁড়ায় মানুষটা। তারপর দ্রুত কিছু একটা ভেবে নিয়ে আমার দিকে এগিয়ে এসে বলে, বেশ চলে। সেই 7 ঘন্টা কিসের যেন একটা অস্বস্তি শুরু হয়েছে আমার ভিতরে। এখানে আমার কোয়ার্টারটা দোতলায়, ফলে ঝিঁঝির ডাক সন্ধেবেলা খুব একটা কানে আসে না। এখন বাইরের সমস্ত পোকামাকড় আর জঙ্গল থেকে ভেসে আসা ঘুমপাড়ানি সুরের মতো হাওয়ার শব্দ একসঙ্গে মিশে কিরকম যেন বিষণ্ণ করে তুলেছে চারপাশ। যেন এক্ষুনি খারাপ কিছু একটা ঘটবে। মিনিট 10 মধ্যে গায়ে একটা শাল চাপিয়ে দশরথের সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। লোকটার ঠান্ডার অনুভূতি একটু কম, এমনকি এও দেখেছি মশা কামড়ালেও তাতে তেমন একটা গা করে না সে। নরম ঘাসের জমির উপর দিয়ে পা চালাই দুজন। আমি একবার জিজ্ঞেস করেছিলাম গন্তব্য কোথায়। দশরথ হাসি মুখে জবাব দিয়েছে, চলেন না। গ্রামের মেঠো পথ, এখনো ভালো মতো আলোর ব্যবস্থা হয়নি রাস্তার চারপাশে, তবে খানিকটা পথ পরিষ্কার হয়েছে জোনাকির আলোতে। দুপাশে ঝোপের আড়ালে টিমটিম করে জ্বলছে তারা। দূরে মাঠ ঘাট পার করে জঙ্গলের উপরান্তে আধখানা চাঁদকে চোখে পড়ছে, যেন দিনের বেলা গাছের আড়ালে লুকিয়ে থেকে এখন হাওয়ায় ভেসে উঠেছে। মাঠ ছাড়িয়ে বস্তি এলাকার দিকে এগিয়ে আসি দুজন। অনেকক্ষণ পর মানুষের ঘরবাড়ি চোখে পড়তে আমার ভেতরের অস্বস্তিটা এক পরত কমে আসে। মাটির উপর দাঁড়িয়ে পড়ে একটু হাঁফিয়ে নেয় দশরথ। তারপর একটা আঙুল সামনে তুলে ধরে থমথমে গম্ভীর গলায় বলে, ওই যে জলার পাশে ঘরখানা দেখছেন? আমি আঙুল বরাবর তাকাই। যেটুকু চাঁদের আলো আছে তাতে একটা ছোট দরমার বাড়ি চোখে পড়ে। সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে আমি বলি, হ্যাঁ দেখা যাচ্ছে। কার বাড়ি ওটা? হরের। আগের মতোই থমথমে গলায় বলে দশরথ। তো তুমি এত রাতে ডাক্তারি করতে এসছো নাকি? ডাক্তার। কথাটা বলতে গিয়েও থেমে যায় দশরথ। তারপর কেটে কেটে বলে, এইখানে একটি দরকার আছে আমার। আরে এইখানটিতে দাঁড়া, সাবধান, কেউ যেন দেখতে না পায়। কথাটা বলে আর দাঁড়ায় না সে, হনহন করে সামনে পা চালায়। আমি ঘটনার আকস্মিকতায় খানিকটা হকচকিয়ে গেছিলাম। লোকটার মাথায় কি ছিট আছে? কাজ নেই কম্ম নেই, বর সন্ধেবেলা লোকের বাড়ি চোরের মতো হাজির হওয়া কেন? আমি খানিকটা সামনে এগিয়ে লোকটার গতিবিধি দেখার চেষ্টা করি। বাড়ির বাইরেটায় গিয়ে চরম সতর্কতায় ভিতরে উঁকি ঝুঁকি মারে সে। চুরি করবে কি? কিন্তু কেন? পয়সা কড়ির তো অভাব নেই দশরথের। আমাকে আর কিছু ভাবার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে অদ্ভুত একটা কাজ করে ফেলে দশরথ। প্রায় হামাগুড়ি দিয়ে দরমার ভিতরে ঢুকে কি যেন একটা ধরে টানাটানি করতে থাকে সে। উত্তেজনায় পা কেঁপে ওঠে আমার। একবার ইচ্ছা করে এই পাগলের আতিথেয়তায় কাজ নেই, দৌড়ে পালায়, কিন্তু পরক্ষণেই আবার উঠে দাঁড়াতে দেখা যায় তাকে।
এবারে কিছু ভারী যেন খানিকটা ডান দিকে হেলে পড়েছে। মনে হলো কাঁধের উপর ভারী বস্তা জাতীয় কিছু একটা ফেলে আবার ফিরার পথে হেঁটে আসছে সে। প্রায় রুদ্ধশ্বাসে দৌড়ে সেই দিকে এগিয়ে গেলাম আমি। সেইভাবেই সে কাছে আসতে বস্তাটার দিকে আরেকবার দৃষ্টি বুলিয়ে নিয়ে অবাক গলায় বললাম, কি এটা? মানুষ, পরের পাপ। বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল দশরথ। তারপর বস্তাটাকে আরেকবার পিঠের উপর গুছিয়ে নিয়ে আমাকে পার করে হাঁটতে লাগল। হুট করে শিশির তরলের গন্ধটার কথা মনে পড়ে গেল। ওষুধ নয়, ক্লোরোফর্ম। এই দিয়েই তাহলে লোকটাকে অজ্ঞান করেছে দশরথ। কিন্তু কেন? আমি আর জিজ্ঞেস করার ফুরসত পেলাম না। মানুষটাকে ভয় লাগতে শুরু করেছে। জঙ্গলের আনাচে কানাচে ঘুরে হয়তো তার ভিতরে এমন কিছু এসে জুটেছে যা রাতের অন্ধকারে অন্য কিছুতে বদলে দেয় তাকে। এ আর বাঁচবেনি বাবু। মৃত্যু ওর শিয়ারে এসে দাঁড়াচ্ছিল। সে দাঁড়াক, তুমি কোথায় নিয়ে যাচ্ছ ওকে? যাইতে আর 5টা মানুষ বাঁচে, তাই লিগা আইসেন আমার সাথে। দ্রুত পা চালায় দশরথ। বস্তার ভিতরে মানুষটা নিশ্চুপ হয়ে মৃতের মতো পড়ে আছে। একটুও নড়ে উঠছে না সে, যেন সাক্ষাৎ মৃত্যু এসে অজ্ঞাত লোকে নিয়ে চলেছে তাকে। ঝিঝির ডাক আগের থেকে বেড়ে উঠেছে কয়েক গুণ। চারপাশে জলার উপরে রূপলি আলো এসে পড়ে কি অদ্ভুত মায়ায় বেঁধে ফেলেছে গ্রাম্য পথগুলোকে। বস্তি, পুকুর, মাঠ, ভাঙা কবরস্থান পেরিয়ে বস্তা কাঁধে হেঁটে চলেছে মানুষটা। আর আমি মোহগ্রস্তের মতো অনুসরণ করেছি তাকে, যেন কোনো অচিন অজানা পৃথিবীর সন্ধান দেবে রাস্তা কোনো। মিনিট 15 সেইভাবে চলার পরে ভাঙা প্ল্যাটফর্মের উপরে এসে পড়লাম দুজনে। আমার শরীর ঝিমিয়ে এসেছিল। দশরথের গায়ে কিন্তু অদ্ভুত পাশবিক শক্তি এসে ভর করেছে। এতক্ষণে একবারও কাঁধ বদল করেনি সে। তার খর্ব অথচ কঠিন মূর্তি যেন পাথর ভেঙে তৈরি করে দিয়েছে কেউ। প্ল্যাটফর্মটা পেরিয়ে ভাঙা পাঁচিলটার কাছে এসে থমকে দাঁড়ালো দশরথ। তারপর ধীরে ধীরে কাঁধ থেকে নামিয়ে নিল বস্তাটা। আমি তার মুখের দিকে তাকাতে সাহস পেলাম না। আমাদের থেকে হাত 5 দূরেই শুরু হচ্ছে পুরান বাসা জঙ্গলের প্রান্তরেখা। দশরথের দীর্ঘ ক্লান্ত নিঃশ্বাসের শব্দ ছাপিয়ে জঙ্গলের ভিতর থেকে একটা গুনগুন সুর শোনা যাচ্ছে এখন। হয়তো হাওয়ার শব্দ, হয়তো নয়। ঘন তরল অন্ধকার গাছগুলোর ফাঁকে জড়ো হয়ে ভিতরটা আড়াল করে রেখেছে। সেই অন্ধকার জঙ্গলের কুয়াশার চাদর যেন জীবিত। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলে মনে হয় কেউ ভিতর থেকে এক দৃষ্টে তাকিয়ে আছে আমাদের দিকে। পলকহীন অথচ সচল, জীবিত অথচ অদৃশ্য। মুখ দিয়ে হালকা একটা শব্দ করে বস্তাটাকে 2 হাতে পাঁজা কোলা করে তুলে নিল দশরথ। আমার অস্তিত্ব যেন ভুলেই গেছে সে। সেইভাবে বস্তাটা ধরে আরো 2-1 পা এগিয়ে গেল সে। আর 3 পা। আর এগোলো না সে। গায়ের সমস্ত জোর একত্রে করে ছুঁড়ে অন্ধকারের ভিতরে ফেলে দিল বস্তাটা। সেই
ঘন অন্ধকারের ভিতরে মুহূর্তে মিলিয়ে গেল সেটা। ফেলে দেওয়ার আগের মুহূর্তে হয়তো জেগে উঠেছিল শরীরটা। একটা গোঙানির আওয়াজ পাওয়া গেল। তারপর সব চুপচাপ, নিস্তব্ধ। কি আশ্চর্য, মাটিতে গিয়ে পড়ার আওয়াজটা। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। আমার দিকে ফিরে জামার হাতায় মুখের ঘাম মুছল দশরথ। তারপর একটা হাত তুলে হাঁপাতে হাঁপাতে বলল, ভয় নাই, আর ভয়ের কিছু নাই। কি করলে এটা? কি থাকে জঙ্গলে? আমি কোনো রকমে মুখে কথা আনার চেষ্টা করলাম। আমি জানি না বাবু, তবে মাঝে মাঝে তাদের মাইন্ডসেট দরকার পড়ে। ভিতর থেকে কিছু বাইর করে নেয়, চিপড়ে শরীরটা ফেলে দেয়। কাল সকালে হরের বাপকে এখানেই পড়ে থাকতে দেখবে কেউ। আমি যদি এনে না দেই তবে। একটা আতঙ্কের রেখা ফুটে উঠেই মিলিয়ে যায় দশরথের মুখ থেকে। ব্যাপারটা খানিকটা পরিষ্কার হয় আমার কাছে। জঙ্গলের ভিতরে যাই থাকুক না কেন, একটা নির্দিষ্ট সময় অন্তর জীবিত মানুষের আত্মা দরকার হয় তার। দশরথ গ্রামের সব থেকে মুমূর্ষু মানুষটাকে আহুতি দিয়ে রক্ষা করে বাকিদের। হাত পা ঠান্ডা হয়ে গেছিল। একটা অসহ্য ভয় পা বেয়ে উঠে গ্রাস করছিল সমস্ত শরীর। আর সেখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না আমার। ফিরে আসতে গিয়েও আমি থমকে দাঁড়ালাম। কাঁপা কাঁপা গলায় দশরথের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, দাঁড়াও, কিন্তু কখন যে তাদের মানুষ দরকার, আমি আত্মা দরকার, সেটা তুমি বোঝো কি করে? নিচু হয়ে মাটি থেকে কিছু একটা কুড়িয়ে নেয় দশরথ। সেই হলদে জরিপাড়ের পতাকাটা। পায়ের পাতায় ভর দিয়ে লোহার আংটায় সেটা গুঁজে দেয় সে। তারপর সামনে এগোতে এগোতে বলে, চলেন বাবু, আপনার গরম ভাত এতক্ষণে পান্তা হয়ে গেছে। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা সাধারণের ধারণারও বাইরে। এই কথা এতদিনে আপনি, আমি এবং হোরাসিও সবাই জেনে গেছে। কিন্তু প্রশ্ন হলো, সেই সব অকল্পনীয় অস্তিত্বদের আগমন সংকেত আমরা বুঝব কি করে? তবে কি তাদের উপস্থিতি প্রকট হলেই খড়ের আলো জ্বলে নেভে, ঘড়ির কাঁটার শব্দ বেড়ে ওঠে, রেকর্ড হওয়া সবই কি তাদের উপস্থিতির সংকেত? যোগাযোগ করতে পারেন আমার সাথে shayoc@mhstation.com এই ঠিকানায়, বা দেবযানীর সাথে debjani@mhstation.com এই ঠিকানায়। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প সংকেত। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।